কলকাতার হাওড়া ব্রিজকে তো আমরা সবাই চিনি, তাই না? দিনের বেলা কি প্রচণ্ড ব্যস্ত থাকে, লোকে লোকারণ্য। কিন্তু রাত নামলে এই চেনা ব্রিজটারই কিন্তু একটা একেবারে অন্য রূপ, একটা গা ছমছমে রূপ বেরিয়ে আসে। চলুন আজ এই ব্রিজকে ঘিরেই একটা হাড়হিম করার সত্যি ঘটনার কথা শোনা যাক। গল্পের শুরুটা হচ্ছে একটা খুব নির্দিষ্ট সময়, ভোর 3:30। এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এমনিতে শাস্ত্রমতে এটা কিন্তু খুব পবিত্র একটা সময়, কিন্তু লোকমুখে শোনা যায় এই সময়টাতেই নাকি যত অশুভ শক্তি তারা সবচেয়ে বেশি জেগে ওঠে, সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। তো গল্পের প্রথম পর্বে আমরা আসছি। এখানে আমরা দেখব এই কিংবদন্তি আর এক সংশয়বাদী তরুণের কথা। মানে একদিকে একটা ভয়ঙ্কর গল্প, আর অন্যদিকে এমন একজন যে এসবে একদমই বিশ্বাস করে না। ব্যাপারটা হলো, হাওড়া ব্রিজ নিয়ে একটা গল্প লোকমুখে ঘুরে। বলা হয় প্রতি রাতে ওখানে নাকি একটা আত্মা শিকার খুঁজে বেড়ায়। কিন্তু আমাদের গল্পের যে প্রধান চরিত্র অনিশ, ও এসব একদমই বিশ্বাস করে না। ওর মতে এসব গাঁজাখুরি গল্প, নিছকই গুজব। আসলে ড্রাগ অ্যাডিক্টরা যাতে শান্তিতে তাদের কাজ ছাড়তে পারে, তাই লোকের মনে ভয় ঢোকানোর জন্য এই সব গল্প ওরা নিজেরাই ছড়ায়। অনিশ ঠিক করে ফেলে এই ভয়ের আসল কারণটাও খুঁজে বের করবেই। কিন্তু এরপরই আসে গল্পের দ্বিতীয় পর্ব, মধ্যরাতের চ্যালেঞ্জ। একটা ফোন কল আর তাতেই অনিশের সব প্ল্যান একেবারে ওলটপালট হয়ে যায়, এমন একটা দিকে মোড় নেয় যা ও স্বপ্নেও ভাবেনি। হঠাৎ ওর বন্ধু সঞ্জুর ফোন আসে। খবরটা দারুণ। অনিশ অনেকদিন ধরেই কুস্তি শিখতে চাইত। ওর স্বপ্ন ছিল কুস্তিগীর হওয়ার, আর সেই সুযোগটাই এসেছে। প্রশিক্ষকের নাম সবিতা, কিন্তু গোলমালটা অন্য জায়গায়। ট্রেনিংয়ের জায়গাটা কোথায় জানেন? হাওড়া ব্রিজের নিচে। আর সময় ঠিক ভোর 3:30, মানে সেই ব্রহ্ম মুহূর্তে। ব্যাপারটা একটু খাপছাড়া লাগছে না? অনিশ তো এসবে বিশ্বাসী নয়, তাই ও রাজি হয়ে যায়। মাঝরাতে ফাঁকা কলকাতা, রাস্তাঘাট একেবারে শুনশান। তার মধ্যে দিয়ে ও একাই বাইক চালিয়ে বেরিয়ে পড়ে হাওড়া ব্রিজের দিকে। মনে যতই সাহস থাক, এইরকম একটা পরিবেশে গাটা একটু ছমছম করেই, তাই না? এরপর শুরু হয় গল্পের তৃতীয় পর্ব, রহস্যময়ের সাক্ষাৎ। অনিশ ব্রিজের কাছে পৌঁছানোর পর থেকেই একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, আর শুরুটাই হয় এক রহস্যময় বৃদ্ধের সতর্কবার্তা দিয়ে। ও যখন ব্রিজের নিচের সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছে, দেখে এক কোণে এক বুড়ো লোক বসে মদ খাচ্ছে। লোকটা হঠাৎই ওর দিকে তাকিয়ে বলে, যাই হোক না কেন, ভুলেও ওর চোখের দিকে তাকাবে না। ভাবুন তো একবার, একেবারে অচেনা একটা লোক হঠাৎ করে এইরকম একটা কথা বললে কেমন লাগবে? অনিশ একটু অবাক হয়ে আবার পিছনে ফেরে লোকটাকে কিছু জিজ্ঞেস করার জন্য, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লোকটা একেবারেই উধাও। যেখানে বসেছিল সেখানে শুধু মদের বোতলটা পড়ে আছে। এটা কি করে সম্ভব? অনিশ নিচে নেমে দেখে সেখানে কেউ নেই, না ওর বন্ধু, না সেই প্রশিক্ষক। ও একটু বিরক্তই হয়, আর ঠিক তখনই ওর চোখে পড়ে একটু দূরে এক মহিলা দাঁড়িয়ে আছে, একা। জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে পাথর ছুঁড়ছে, মনে হচ্ছে যেন কারো জন্য অপেক্ষা করছে। অনিশ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, সেই কি সবিতা? মহিলাটি উত্তরে শুধু বলে সবিতা। মানে অনিশের প্রশ্নের শব্দটাই শুধু রিপিট করে। অনিশ যাই জিজ্ঞেস করে, মহিলাটা সরাসরি কোনো উত্তরই দেয় না। ওর হাবভাব, কথাবার্তা সবটাই কেমন অদ্ভুত, অস্বস্তিকর। শেষমেশ মহিলাটা অনিশকে জলে নামতে বলে। ভাবা যায়। আর এখান থেকেই গল্পের মোড় ঘুরে যায়। পর্ব 4, ভয়ঙ্কর সত্য। ঠিক এই সময়ই একটা ফোন কল আসে, যা অনিশের পায়ের তলার মাটি সরিয়ে দেয়। ফোনটা ওর বন্ধুর সঞ্জুর। সঞ্জু বলে, আরে প্রশিক্ষক তো এইমাত্র ফোন করেছিল, আজকের সব ক্লাস নাকি ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, তুই এখন কার সাথে আছিস? এই একটা প্রশ্ন, আর অনিশের রক্ত জল হয়ে যায়। অনিশ ফোনটা রেখে কাঁপা কাঁপা হাতে ঘুরে দাঁড়ায় মহিলাটার দিকে, আর তখনই মনে পড়ে সেই বুড়ো লোকটার কথা। ওর চোখের দিকে তাকাবি না। ও সাহস করে তাকায় আর দেখে মহিলাটার কোনো চোখ নেই। চোখের জায়গায় দুটো গভীর রক্তাক্ত গর্ত। মহিলাটা, বা বলা ভালো ওই অশরীরী সত্তাটা, তখন জলের দিকে আঙুল দেখায়, আর সঙ্গে সঙ্গে জলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে, যেন অনিশকে ডাকছে। অনিশ বুঝতে পারে ও সম্মোহিত হয়ে যাচ্ছে। নিজের ইচ্ছের বিরুদ্ধেও ও জলের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে, গল্পের পঞ্চম পর্ব, একটি উপেক্ষিত সতর্কবার্তা। অনিশ যখন প্রায় মৃত্যুর মুখে, তখনই কেউ একজন এসে ওকে বাঁচায়, আর তখনই পুরো কিংবদন্তিটার আসল সত্যিটার সামনে আসে। কে বাঁচায় জানেন? সেই সিঁড়ির কাছে দেখা হওয়া বৃদ্ধ লোকটি। সে কোথা থেকে যেন হঠাৎ উদয় হয় আর অনিশের নাম ধরে চিৎকার করে ওঠে।
সেই চিৎকারে অনিশের ঘোর কেটে যায় আর লোকটা ওকে জল থেকে টেনে তোলে। তখন বৃদ্ধ লোকটি আসল ঘটনাটা বলে, ওই আত্মাটা নাকি স্পেশালি ভোর 3:30-র সময় শিকার খোঁজে, বিশেষ করে যারা কুস্তিগির হতে চায়। সে চেষ্টা করে যাতে শিকার তার চোখের দিকে তাকায়, আর তাকালে সম্মোহিত হয়ে যায়। তারপর তাদের জলে ডুবিয়ে মারে। উদ্দেশ্যটা নিজের মুক্তি, কিন্তু তার শিকাররা শুধু আরেকটা লাশ হয়ে ভেসে ওঠে। সেই রাতের পর অনিশের জীবনটা একেবারে বদলে যায়। যে ছেলেটা ভূতপ্রেত নিয়ে ঠাট্টা করত, সে এতটাই ভয় পেয়ে যায় যে বাড়িতেও নানা রকম ভৌতিক উপদ্রব শুরু হয়। শেষ পর্যন্ত অনিশ আর ওর পরিবার চিরকালের জন্য কলকাতা ছেড়েই চলে যায়। আসলে এই গল্পটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়। বৃদ্ধ লোকটা যেমন বলেছিল, ভূতও কিন্তু মানুষের মতোই দেখতে হয়, শুধু তারা আর বেঁচে নেই। মানে অনেক সময় হয়তো অলৌকিক কিছু আমাদের সামনে একেবারে সাধারণ রূপেই চলে আসে। তাই প্রশ্নটা থেকেই যায়, তাই না? কোনো নির্জন ফাঁকা জায়গায় যখন একা একা কারোর সাথে দেখা হয়, আমরা কি নিশ্চিত হতে পারি যে সে সত্যিই একজন মানুষ?